একটা পারফেক্ট উইকেন্ড ট্রিপ যদি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নীল লেক, অনেকটা খোলা আকাশ, সবুজ পাহাড়, ঘন ফরেস্ট আর নেচারের মাঝে একদম রিফ্রেশিং একটা গেটওয়ে। এখানটা পাহাড় আর এই সাইডটা হচ্ছে পুরো ঘন জঙ্গল। এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো ঘাটশিলার কিছু বেস্ট অ্যাট্রাকশন আর তার সাথে জগন্নাথ দেবের টেম্পল আর থাকার জন্য দারুণ একটা কোজি রিসোর্ট। আপনি যদি 1 নাইট 2 ডেজের একটা বাজেট ফ্রেন্ডলি নেচার ট্রিপ প্ল্যান করেন তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। গুড মর্নিং। এখন মোটামুটি ঘড়িতে 5:10 মতো বেজে গেছে। ভেবেছিলাম একটু আগে বেরোবো, তো সেটা সম্ভব হয়নি, একটু দেরি হয়ে গেছে গোছাতে। তো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে লেক গার্ডেন্স থেকে। এই ডিস্টেন্স থেকে আমরা অ্যাজিউম করছি যে 5-6 ঘন্টা মতো লাগবে হয়তো, বা বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। দেখা যাক রাস্তায় যেতে যেতে কতক্ষণ এক্স্যাক্টলি লাগে, বাকি কথা রাস্তায় হবে। শুরু হলো আমাদের ঘাটশিলা ট্রিপ। অনেক দিন ধরে ভাবছিলাম এমন কোথায় এক রাতের জন্য যাওয়া যায় যেখানে বেশ অনেক কিছু একসঙ্গে দেখা যাবে, আর তখন এই ঘাটশিলার নামটাই প্রথম মাথায় এলো। ওয়েদার আজকে মোটামুটি মেঘলাই আছে, এখনো পর্যন্ত সেই প্রচণ্ড রোদটা ওঠেনি, অবশ্য সময় হয়নি এখনো রোদটা ওঠার। রোদটা উঠলে এরপরে প্রচণ্ড গরম পড়ে যাবে। তা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ট্রেনে করে যাওয়ারই, কিন্তু আমাদের সাথে আমার মা যাচ্ছেন, তো যার জন্য আমরা প্ল্যানটা চেঞ্জ করে আপাতত গাড়িতে যাওয়া হচ্ছে। আমি কিন্তু আবার একদমই ভোরবেলা ঘুম থেকে ওঠার পক্ষপাতী নই। ভোরে উঠতে আমার খুব কষ্ট, কিন্তু বেড়াতে যাওয়ার সময় ভোরবেলারই হাওয়া আর রাস্তার দৃশ্যের একটা আলাদাই মজা আছে। আজকে আমরা যাচ্ছি 4 জন টোটাল। আমি, এই যে আমার মা, এই যে অম্লান, আর এই যে গাড়ির পেছনে শুয়ে আছে আরেকজন। এবার আপনাদের ট্রেনের কিছু ডিটেলস দিয়ে দিই। হাওড়া থেকে ঘাটশিলা আসার একটা ট্রেন হলো বরবিল জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহের রোজ থাকে। সকাল 6:20 হাওড়া থেকে ছেড়ে 9:01 ঘাটশিলা পৌঁছায়। কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস এই ট্রেনটা পাবেন রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবারে। সকাল 6:30 হাওড়া থেকে ছেড়ে সকাল 9:22 ঘাটশিলায় ঢোকে। আর ঘাটশিলা এমইএমইউ এক্সপ্রেস ট্রেনটা শনিবার বাদে সপ্তাহে রোজই চলে। সকাল 10:10 হাওড়া থেকে ছেড়ে ঘাটশিলা পৌঁছে 2:25। এই সকালের ট্রেনগুলো ছাড়াও কয়েকটা বিকেলের ট্রেনের ডিটেলস আমরা ডেসক্রিপশন আর কমেন্টে দিয়ে দেব। একটু চা খেতে নামলাম, অনেকক্ষণ টানা যাচ্ছি, মাঝখানে কোথাও নামিনি, তাড়াতাড়ি পৌঁছাবো বলে আর কি। কোথাও খেতে টেতে সেরকম নামিনি। এখন 8:30 বাজে, আমরা ঝাড়গ্রামের মধ্যেই পৌঁছে গেছি। তো আমার মনে হয় না ভীষণ একটা কিছু সময় লাগবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো এই জায়গাটাতে আপনাদের জায়গাটা একবার দেখিয়ে দিই। এটা একটা ছোট্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে চা, আলুর পরোটা, রুটি এই সমস্ত পাওয়া যায়। তাই দিয়ে মোটামুটি সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। এই যে খাবার এসে গেছে, 2 প্লেট পরোটা অর্ডার করেছিলাম, 1 প্লেট এসছে। ভালোই খেতে, খারাপ না। চাও অর্ডার করেছি আমরা, চাটাকে তারপর আবার রওনা দেব। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা নামলাম, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মানে আমরা মোটামুটি এসেই গেছি ঘাটশিলা, আর বেশিক্ষণ নেই। আর ওয়েদারের কথা, ওয়েদার তো দারুণ আর কি। আমরা এই মেঘলা আকাশ দেখে একটু ভয়ই পেয়েছিলাম যে যদি পথে আবার বৃষ্টি নামে বা হঠাৎ করে মেঘ সরে গিয়ে প্রচণ্ড গরম পড়ে যায়। কোনোটাই হয়নি, প্রচণ্ড প্লেজেন্ট ওয়েদার, ভীষণ আরামদায়ক ওয়েদার আপাতত চলছে। দেখা যাক সামনে কতটা কি হয়। আর বেশিক্ষণ লাগবে না, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো আর কি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই তো হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, এইবারে রিসোর্টের দিকে আমরা ঢুকবো। এই যে আমরা মেন রোড থেকে বাঁদিকের রাস্তাটা নিলাম, এইটা আমাদের রিসোর্টের রাস্তা। যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, একদম দুপাশে গ্রিনারি, আর রাস্তাটা একদম সরু, যার জন্য আরও সুন্দর দেখতে লাগছে। এখানে আবার একটা চিরুগোড়া বলে একটা জায়গা দেখতে পাচ্ছি। এখানে একটা লেভেল ক্রসিং আছে, কাজই চলছে মনে হচ্ছে। এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে। এই ট্রেন লাইনটাই দূর থেকে দেখা যাচ্ছিল। অলমোস্ট এসে গেছি, আর 3.5 কিলোমিটার দেখাচ্ছে, 6 মিনিট।
এই তো এই রাস্তা দিয়ে সোজা গিয়েই মনে হয় রিসর্টটা পড়বে। ফার্স্ট টাইম আসছি এটাতে। মানে আমি এসেছিলাম অনেক আগে ছোটোবেলা, বাবা মার সাথে ট্রেনে করে এসেছিলাম তখন। ফার্স্ট টাইম এবার আসছি, মানে নিজে আসছি। তো যাই হোক, এখন অবধি তো দারুণ এলাম, রাস্তা প্রচণ্ড ভালো ছিল। আর একটুখানি এবার যাই, গিয়ে দেখি রিসর্টটা কেমন আগে দেখি। ওই যে দূরে আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে, তার মানে আমরা পৌঁছালাম ফাইনালি। টাইম তো একদমই বেশি লাগেনি, হার্ডলি 3-4 ঘন্টা লেগেছে টাইম, তাই না? 4 ঘন্টা না, মানে 5:15 দিকে বেরিয়েছি, মাঝখানে খেলাম তো 5 ঘন্টা মতো লাগলো অল ওভার। হ্যাঁ, মানে প্ল্যান করেছিলাম বোধহয় 6 ঘন্টা 7 ঘন্টা লাগবে। যাই হোক, রিসর্টের ভেতরটা গাড়ি থেকে নেমে আপনাদের দেখাচ্ছি। আমরা রিসর্টে চেক ইন করে গেছি, একটু ব্যাগপত্রগুলো রেখে দিলাম। এবার আপনাদের ভিতরটা দেখিয়ে দেবো, একদম রিসর্টের ভেতরে ডিটেলস, রুম টুম সবই আপনাদের দেখিয়ে দেবো, আসুন। এই হচ্ছে গুলমোহর রিসোর্ট। রিসোর্টের ভেতরটা খুবই সুন্দর, আমার তো এসে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর গোছানো, বাইরের ভেতরে একটা বাগান আছে, অনেক ফুল গাছ টুল গাছ আছে, মানে ভেতরে হাঁটার জন্য ভীষণই ভালো। একদম পরিষ্কার, সবথেকে বড় কথা খুব পরিষ্কার, ওয়েল মেনটেন্ড। চলুন আপনাদের ভেতরের এই দিকটা আস্তে আস্তে দেখিয়ে দিই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, লোকে যেটা সব থেকে বেশি জানতে চায়, মানে আমরা যেটা সব থেকে বেশি জানতে চাই, সেটা হচ্ছে পার্কিংয়ের সমস্যা অনেক জায়গাতেই থাকে। এইটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া, সাফিসিয়েন্ট জায়গা আছে 2 হুইলার 4 হুইলার সব রাখবার জন্য। চলুন সামনেটা দেখে আসি। আর এইখানে যে টিনের শেড দেওয়া জায়গাটা হলুদ রঙের বেড়ার, ওইটা হচ্ছে রিসেপশন। ওখানে আপনাদের সমস্ত মানে বুকিংয়ের যত ডিটেলস, কোন রুম কাকে দেওয়া হবে, কোন রুম পাওয়া হবে, কত টাকা চার্জ আছে, সেগুলো সব ডিটেলস ওখান থেকেই পাবেন। আর এখানে যে সবসময় বুক করেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা বুক করে আসিনি, আমরা এসে বুক করেছি। আপনারা এসেও বুক করতে পারেন, ওরা মানে মোটামুটি যেই রুমগুলো ফাঁকা থাকবে ওরা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে, আপনারা ওখান থেকে চুজ করে নিতে পারবেন। এবার চলুন আমাদের রুমগুলো দেখে নিই। এইটা হচ্ছে একটা রুম C1। এই রুমগুলো একটু ছোট, আর এমনিতে ঠিকই আছে, মানে এই যে রুমের বাইরে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনির বাইরে টেবিল চেয়ার পাতা আছে। আর রুমের ভেতরটা এরকম, এই যে রুমের ভেতরটা এমনি সাফিসিয়েন্ট জায়গা আছে, 2 জন লোকের জন্য হলে পারফেক্ট। ভেতরেও টেবিল চেয়ার দেওয়া আছে, টিভি আছে। আপনাদের বেডের সাইজটা একবার দেখিয়ে দিই। এই যে বেডের সাইজটা, এটা একদম মানে 2 জনের জন্য তো এনাফ। 3 জন অনেক সময় এঁটে যেতে পারে, তবে 3 জন এখানে যদি না থাকতে দেয় তার জন্য 2 জনের জন্য একদম এনাফ। একটা ড্রেসিং টেবিল আছে, তবে এখানে কাবার্ড নেই। ইলেকট্রিক কেটলও দিয়েছে দেখছি এখানে। আচ্ছা, বাথরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। বাথরুমটা অনেকটা স্পেশিয়াস, এমনি ক্লিনও আছে বাথরুম খুবই। পাশে হচ্ছে এই যে C2। এই রুমগুলো মোরানলেস সেমই, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবে এগুলো অলরেডি বুকড। সেইগুলো এখনও লোক এসে গেছে, তো ওগুলো আমরা খুলে দেখাতে পারছি না। এখানে আরও আছে C3 C4। এই রুমগুলো আমরা জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো একই রকম। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আমরা যে রুমটা নিয়েছি সেটা। এই যে আমাদের রুমটা এখানে। আমরা এই রুমটা নিয়েছি যেহেতু আমাদের সাথে আমাদের মা এসছেন, তো বয়স্ক লোক এলে একটুখানি বড় রুম, একটু বেটার রুম আর কি দরকার পড়ে, সেজন্য। এই যে এই রুমটা বেশ অনেকটাই স্পেশিয়াস আগেরটার থেকে। আগেরটার ওপরটা যেরকম ঢালাই ছাদ ছিল না, এটার ওপরে ফল সিলিং করা আছে, ওয়ালগুলো সুন্দর ডেকোরেটেড, বড় টিভি আছে, এখানে একটা বসার সোফা সেট আছে, টেবিল আছে, আর বিছানাটাও বেশ বড়। বেডের সাইজ একদম মানে 3 জন লোকের জন্য পারফেক্ট। এদের এখানে কাবার্ড আছে, কাবার্ডও দিয়েছে।
একটা ছোট টেবিল আছে। তো সব মিলিয়ে এই রুমটা আর কি সবচেয়ে সুন্দর ওদের এখানকার। ফ্যামিলি নিয়ে এলে আমি বলবো এই রুমটাই একদম মানে পারফেক্ট হবে ফ্যামিলি নিয়ে এলে এখানে থাকার জন্য। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটা হলো বাথরুম, বেসিন, ওয়েস্টার্ন কমোড আছে, আজকাল সব জায়গাতেই থাকে, গিজারও আছে এখানে। বাথরুমটা বেশ পরিষ্কার। আর এখানে যে উইন্ডোটা আছে এখান দিয়ে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওদের পিছনে যে বাগানটা আছে, বাগানের যে ভিউটা আছে সেইটা পাওয়া যায়। আপনাদের এবার রুমের ভাড়াগুলো বলে দিই। আগে যে রুমটা দেখালাম, যেটা একটু ছোট রুম ছিল, C1 যেটা ছিল, ওটার চার্জ হচ্ছে 1800। ওটা উইকেন্ডে এলে 1800, উইকডেজে এলে 1600। আর এই রুম যেটা দেখালাম একটু বড় যেটা, এটার চার্জ হচ্ছে 2500, 2500 এটার চার্জ। এটার সাথে মানে খাওয়া ইনক্লুডেড নয়, খাওয়াটা আপনাদের আলাদা করে নিতে হবে। ওদের এখানে এমনি মেনু কার্ড থাকে, এখান থেকে দেখে আপনি যদি কোথাও বেরোন তার আগে আপনি অর্ডার দিয়ে গেলে ওরা রাতেরটা করে যাবে। মোটামুটি বিকেলের মধ্যে, এই দুপুরের দিকটায় ওরা রাতেরটা অর্ডার দিয়ে যেতে বলে। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড়গুলো একটু ছেড়ে নিলাম, এইবার বেরোচ্ছি সাইট সিইংয়ে। চলুন আজকে দেখি কটা জায়গা কভার করতে পারি। বেরিয়ে পড়েছি আমরা। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ফুলডুংরি হিলস। আমরা এখন যাচ্ছি ফুলডুংরি। তো সেটার রাস্তাটা আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। রিসর্ট থেকে বেরিয়ে আমরা ডান দিকে এসেছি, ডান দিকে গিয়ে কিছুটা গিয়ে আবার ডান দিকে ঘুরেছি। এখন যেতে যেতে আপনাদের বাকি রাস্তাটা বলে দিচ্ছি কিভাবে যেতে হবে। এখানকার সাবওয়েটা বেশ পরিষ্কার, কিন্তু মানে আমাদের কলকাতার সাবওয়ে ইউজুয়ালি এত পরিষ্কার থাকে না। আর একদম দুদিকে ছবি টবি আঁকা আছে দেওয়ালে, মানে এইটুকুনি জায়গা আসতে বেশ সুন্দর ফটোজেনিক ব্যাপার। এখানে বেশ ছবি টবি তোলা যায়, আর ভিডিওটা তুলতেও বেশ ভালো লাগছে আমার, এত সুন্দর জায়গাটা এখানটা। আমরা গুগল ম্যাপ দেখেই যাচ্ছিলাম, কিন্তু তাতেও অনেক সময় রাস্তা মিলছিল না। তবে ভুল রাস্তায় ঢুকে এই কালারফুল মাটির বাড়িতে দেখতে পেলাম। ফাইনালি খুঁজে পাওয়া গেল ফুলডুংরি। ফাইনালি আমরা পৌঁছালাম ফুলডুংরি হিলস। আমরা জাস্ট রাস্তা দিয়ে কিছুটা ঢুকেছি, মানে ঢুকেই এই জায়গাটা পড়েছে, জায়গা কিছু খুঁজতে হয়নি। এটাই বেসিক্যালি পার্কিং। 4 হুইলারে আসুন বা 2 হুইলারে আসুন, এখানেই আপনাকে গাড়িটা রাখতে হবে। এইবার এই রাস্তা দিয়ে আমরা যাব। কিছুটা এইটুকুনি আমাদের একটা খাড়াই রাস্তা আছে, এইটুকু দিয়ে উঠতে হবে হিলসে পৌঁছানোর জন্য। উঠছি ফুলডুংরি রাস্তায় আমরা। এইটুকুনি রাস্তা যেটা উঠে যেতে হবে আর কি। এখানে কিন্তু বয়স্ক লোকদের আনা যাবে না, কারণ কোমরের ব্যথা বা এই পায়ের প্রবলেম থাকলে এখান দিয়ে ওঠা যাবে না। এখানে ওঠা এমনি কষ্টকর সেরকম কিছু না, খালি এই বোল্ডারগুলো আছে। বোল্ডার না, বোল্ডার ঠিক না, ওই যে বড় বড় নুড়ি পাথর যেগুলো, সেইগুলো গোটা রাস্তায় আছে, যার জন্য ওঠাটা একটু অসুবিধাজনক হয়ে যায় মাঝে মাঝে। ফুলডুংরি হিলসের চারিদিকে শাল আর মহুয়ার জঙ্গল আর ঘাটশিলা শহরের ভিউ আপনাদের মন কাড়বেই। এখানে নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই আসতেন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে। যাই হোক, খুব গরমের মধ্যে না এসে আপনারা চেষ্টা করবেন সকালে বা বিকেলের দিকে এখানে আসতে। কিছুটা হেঁটে আমরা এই গেট অবধি পৌঁছেছি। এবার চলুন গেটের ভেতরে কি আছে দেখা যাক। মনে হয় এর মধ্যে দিয়েই, মানে বেশি দূর আর নেই, এখান দিয়ে কিছুটা হেঁটেই মনে হয় হিলসটা পাওয়া যাবে। দেখা যাক। এই গরমে হাঁটতে একটু তো কষ্ট হচ্ছে, তবে কলকাতার মতন বিচ্ছিরি গরম এখানে নেই। মানে গরমও আছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। রোদ যে একদমই নেই তা নয়, রোদও আছে,
তবে ওই মানে একদম কড়া রোদ যে একদম বেরোনোই যাবে না বাড়ি থেকে সেরকম না ব্যাপারটা। এই যে গেট দিয়ে ঢুকেই বাঁদিকে একটু উঁচু একটা টিলার মতো, সেখান দিয়ে উঠে এই যে প্রচুর টুরিস্ট বসে আছে। এখান দিয়ে হয়তো হিলসের ভিউ পয়েন্টটা দেখা যাবে। চলুন গিয়ে দেখি। এই টিলাটাই হচ্ছে ফুলডুংরি হিলস, মানে ফুলডুংরি হিলস বলতে এই টিলাটাই বোঝায়। এখান থেকে যে এটা একটা বেসিক্যালি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে এখানে একটা বসার জায়গা আছে। এই বসার জায়গায় আপনি একটু কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারেন। এখানে বেসিক্যালি এর থেকে বেশি কিছু আর দেখার নেই। আর সবুজের সমারোহ, সবুজের প্রচুর রকমের শেডের সবুজ, সেটার ছবি তোলা। গাছ, মানে যারা গাছ ভালোবাসে, গাছের মধ্যে থাকতে ভালোবাসে, কিছুক্ষণ বসে সময় স্পেন্ড করতে পছন্দ করে, তাদের জন্য জায়গাটা বেশ ভালো। তবে দুপুরের রোদে এখানে বসে থাকাটা খুব একটা আরামদায়ক হবে না। তাই এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। চলুন, যেতে যেতে কথা হবে। তবে পেটে খিদে নিয়ে বাঙালি আর কত ঘুরতে পারে, তাই এলাম রেন বাসেরা ধাবায় দুপুরে খাবার খেতে। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল দাম অনুযায়ী। আমরা মাঝখানে একটু খেয়ে নিলাম একটা রেস্টুরেন্টে নেমে। তো আপাতত আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বুরুডি লেক। আচ্ছা, সেই লেকে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইরকম সুন্দর, দুদিকে সবুজ, একদম জঙ্গলের মতন রাস্তা, আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তবে রাস্তাটা একটু উঁচু নিচু, রাস্তাটা খুব একটা ভালো না। আর আস্তে আস্তে রোদও উঠেছে, বেশ ভালোই গরম পড়ে গেছে। এটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছে। হয়তো অন্য কোনো বড় রাস্তা বা হাইওয়ে কিছু আছে এই জায়গাটাতে যাওয়ার, না আমাদের গুগল ম্যাপে যেরকম দেখাচ্ছে আমরা সেটা দেখেই যাচ্ছি। তো গুগল ম্যাপে গিয়ে খুব একটা ঠকিনি। এই জার্নিটা তো মানে সাংঘাতিক, আমার তো ভীষণই ভালো লাগছে। বিশেষত আমার এমনি জঙ্গল ভীষণ ভালো লাগে। যাদের এই জঙ্গল প্রিয় হবে আর কি, তাদের এই রাস্তাটা ভালো লাগতে বাধ্য। হয়তো এখানে বাইকে করে বা স্কুটি করে গেলে হয়তো একটু কষ্ট হতো গরমে, তবে এই দুপুরের রোদ্দুরটাই মাঝখানে পড়েছে, দুদিকে জঙ্গলের মাঝখানে এই যে লাইন লাইন হয়েছে, আর এত সুন্দর লাগছে এটা দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর এটা একদম ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এখনও আমরা বুরুডি লেক পৌঁছাইনি, তবে রাস্তাটা একদমই টায়ারসাম লাগছে না। আর জঙ্গল যেন যত এগোচ্ছি তত কাছে এসে যাচ্ছে জঙ্গল। রাস্তায় এই ছোট্ট শিব মন্দিরটা খুঁজে পেলাম। অবশেষে আবার পাহাড়ের সঙ্গে দেখা। একসাথে গ্রিনের এত রকম শেড দেখে সত্যি মন জুড়িয়ে যায়। এখানকার বাড়িগুলো সব মাটির, কিন্তু রাস্তার দুদিকের এই ছবি আঁকা মাটির দেওয়ালের সৌন্দর্য বোঝানোর ভাষা আমার সত্যি জানা নেই। এখানকার জঙ্গলে নাকি মাঝে মাঝে হাতি দেখা যায়। ফাইনালি ঝোপের আড়ালে উঁকি দিল বুরুডি লেক। বুরুডি লেকটাতে আমরা এসেছিলাম, কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বলল যে আগে ধারাগিরি ফলসটা করে আসতে, কারণ ওটা যেহেতু জঙ্গল এরিয়া, সন্ধে নামলে মানে সন্ধ্যা যদি হয়ে যায় ওখানে অন্ধকার হয়ে গেলে আমরা আর কিছু দেখতে পাবো না। তাই আমরা একটু ডিসিশনে চেঞ্জ আনলাম। আমরা আপাতত এখন যাচ্ছি ধারাগিরি ফলস, ওইটা দেখে নিয়ে আমরা আবার এই বুরুডি লেকটা আরেকবার দেখতে আসবো, তখন আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দেবো। অগত্যা আমরা এবার এগোলাম ধারাগিরি ফলসের দিকে। এইখানটা এত সুন্দর যে না নেমে আর পারলাম না। এই দিকটা হচ্ছে পাহাড়,
মানে পাহাড়টা জানি না দেখতে পাচ্ছেন কিনা, এইদিকে এই যে এই স্ল্যান্টিং দিকটা, এই যে এখানটা পাহাড়, আর এই সাইডটা হচ্ছে পুরো ঘন জঙ্গল, এতটা ঘন জঙ্গল যে পুরো একদম ডার্ক গ্রিনের শেড, পুরো ওখানে অন্ধকার হয়ে গেছে একদম। এইখানে একটু নেমে কিছু ছবি টবি তোলার জন্য নামলাম। এখানে 5-10 মিনিট কাটিয়ে আমরা যাব ধারাগিরি ফলস। এখানে রাস্তার দুধারে যে ঝোপ, তার ম্যাক্সিমামটাই লজ্জাবতী লতা। আর এই লজ্জাবতী লতাটা আমার এখনো বেশ নস্টালজিক লাগে। ছোটবেলায় এই ব্যাপারটা দেখলে আমার খুব মজা লাগতো। এই যে এইটা আমার এখনো খুব মজা লাগে। এই জায়গাটাতে অনেক টুরিস্টই নেমেছে, নেমে একটু মানে এই জায়গাটা নামারই মতো আর কি, নেমে ছবি তুলতে এখানটাতে সবার ভালো লাগবে। আচ্ছা, আপনারাও এটা মনে রাখবেন, আলো থাকতে থাকতেই কিন্তু ধারাগিরি ফলস দেখতে হবে, কারণ অন্ধকারে ওখানে একদম যাওয়াই যাবে না। ধারাগিরি এদিক দিয়ে যাবো, কতক্ষণ লাগবে? গাড়ি চলে যাবো দিদি, ধারাগিরি এদিক দিয়ে। ধারাগিরি ফলসের মোটামুটি পৌঁছেই গেছি আমরা। খালি আমাদের ডিরেকশন একটু অসুবিধা হয়েছিল, এখানে কোথাও ব্যানারে বা কোথাও সাইনবোর্ডে কিচ্ছু কোথাও লেখা নেই, যার জন্য আমাদের লোকাল লোকজনদের জিজ্ঞাসা করে করে আসতে হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কও চলে গেছে, ম্যাপটা যার জন্য দেখতে পাচ্ছি না। আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, ওইখানে কিছুটা সময় নষ্ট হলো। এইবারে আশা করি 2-3 জনকে জিজ্ঞাসা করে এই রাস্তাটায় ঢুকেছি। রাস্তাটা খুবই খারাপ, সবাই বলে সামনেই, আর কত সামনে রে বাবা। এখানকার গ্রামের লোকেরা সত্যি ভীষণ গরিব। ওরা ট্যুরিস্টদের ফলস দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে মাত্র 10 টাকা চায়। পারলে তার চেয়ে সামান্য একটু বেশি দিলে নিজেদেরই ভালো লাগে। তবে আমাদের যে ছোট্ট বাচ্চা মেয়েটা ফলস দেখাবে বলেছিল, সে আবার অন্য একটা বড় দলের সঙ্গে চলে গেল, তাই আমরা একাই রওনা দিলাম। ফাইনালি ঠিক রাস্তাটা পাওয়া গেছে, অনেকের কাছ থেকে কনফার্মেশন নিয়ে এই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে। তবে এইটাতে সবাই বলেছিল যে গাড়ি করে ডিরেক্ট চলে আসা যাবে, কিন্তু সেটা আসা যাবে না, গাড়িটা বেশ অনেকটা দূরে রাখতে হয়েছে ফলসের থেকে। এবার এই রাস্তাটা পুরোটাই হেঁটে যেতে হবে, কারণ এখান দিয়ে কোনো গাড়ি টাড়ি যায় না। 2 হুইলার হয়তো কিছু যায়, কিন্তু মানে 2 হুইলারের অবস্থা খারাপ হয়ে যাবে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে। তো আপাতত আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। কোথায় ফলস আমি এখনও তো কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছি না। তবে ওখান থেকে মানে ফিরতে কিছু ট্যুরিস্টদের জিজ্ঞাসা করলাম, যারা বললো আর মোটামুটি 15-20 মিনিটের রাস্তা এখান দিয়ে হেঁটে যাওয়াটা। 15-20 মিনিট হাঁটার জন্য বেশ অনেকটাই। যাই হোক, গিয়ে দেখা যাক। কোনো রাস্তার চারপাশের দৃশ্য যদি এইরকম হয়, তবে সেই রাস্তা ভুল করাই বোধহয় বেশি লাভজনক। এই জায়গাটা এলেই বোঝা যাবে ফলসের একদম কাছে এসে গেছি। ফাইনালি আমরা ফলসের রাস্তা খুঁজে পেয়েছি। আমরা এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, আর মানে কোনো কেউ জিজ্ঞাসা করার মতো ছিল না, তো আমি একদম শিওর ছিলাম যে আমরা হারিয়ে গেছি, কিন্তু না, ফাইনালি আমরা হারাইনি। 3-4 জনের একটা গ্রুপ আসছিল, তাদের মধ্যে একজন কনফার্ম করলো যে একটা ডান দিক বাঁ দিক নিয়ে কনফিউশন হচ্ছিল, তো সেই ডান দিকটা এখানে এলে আপনাদের কাউকে না কাউকে জিজ্ঞাসা করে আসতে হবে, কারণ কোনো সাইনবোর্ড ব্যানার কিচ্ছু নেই। আর এটা মোটামুটি 20 মিনিট মতো হাঁটার রাস্তা, আর প্রচণ্ড চড়াই উতরেবেলা রাস্তা। আপনাদের রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো রাস্তাটা হয়তো এরকম না, কিছুটা রাস্তা এরকম, কিছুটা রাস্তা খুব একটা ভালো কিছু না। এবার এই ভয়ঙ্কর বোল্ডার ফেলা চড়াই উতরাই রাস্তা একটু সাবধানেই আপনাদের আসতে হবে, তাড়াহুড়ো দৌড়োদৌড়ি করলেই মুশকিল। আর বয়স্ক মানুষের তো কোনো প্রশ্নই নেই। আমার মা তো খুব চেয়েছিলেন যে এই ফলসটা অ্যাটলিস্ট দেখতে, কিন্তু ওনাকে গাড়িতে রেখেই আসতে হয়েছে, কারণ অসম্ভব এখানে নিয়ে আসা। বাবা, এখানে তো যাওয়াই প্রচণ্ড মুশকিল। তবে এটা বেশ থ্রিলিং অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, কিন্তু
এই বোল্ডারগুলোর তলায় তলায় না কিছুটা জলও আছে, মানে ভুলভাল জায়গায় পা পড়ে গেলে মুশকিল। ফলসের সামনের জায়গাটা বেশ ঠান্ডা আর শান্ত, মনে হয় বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকি। বুরুডি লেক না যাওয়ার থাকলে আমি আরও কিছুক্ষণ ওখানেই বসে থাকতাম। আমরা তো এসেছি ঘোর গ্রীষ্মকালে, তবে বর্ষাকালে এই ধারাগিরি ফলস আরও সুন্দর হয়ে যায়। তবে পাথরগুলো কিন্তু খুব স্লিপারি থাকে, সেইটা মাথায় রাখবেন। এই যে অম্লান অলরেডি সঙ্গী পেয়ে গেছে। ইনি কোত্থেকে এলেন ঠিক জানি না, আমি খেয়াল করিনি। আবার বুরুডি লেক যাওয়ার পথে এইখানটা একটু নামলাম। জায়গাটা বড্ড সুন্দর। এটা পথেই, কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নয়। আমরা আবার ধারাগিরি ফলস থেকে বুরুডি লেক এসছি দেখতে। ভাগ্যিস এখনো সানসেটটা হয়ে যায়নি, আমার খুব ভয় ছিল সানসেটটা হয়ে যাবে, তুলতেই পারবো না বোধহয় এখান থেকে কিছু। কিন্তু ভাগ্য ভালো আমরা তার আগে চলে আসতে পেরেছি। এখনো যথেষ্ট আলো আছে, এই আলোতে আপনাদের লেকটা ভালো করে দেখাতে পারবো। লেকের ধারে একটা মেইন যে রাস্তাটা, সেইখানে গাড়ি দাঁড় করিয়ে বা বাইক দাঁড় করিয়ে এই রাস্তাটা কিছুটা হেঁটে আসতে হয়, কিছুটা নামতে হবে লেকটাতে যদি লেকটাকে একদম কাছ থেকে দেখতে চান। এখান দিয়ে কিছুটা হেঁটে একদম লেকের কাছে যাওয়া যাবে, যেখান থেকে একদম মানে খুব ভালো ক্লোজ ছবি টবি তোলা যাবে। চলুন এখানটা দেখে আসি। এই লেক তৈরি হয়েছিল সেই ব্রিটিশ যুগে। এখানে বোটিং করার সুবিধাও আছে, স্থানীয় লোকেদের থেকে জানলাম, যদিও সেই সময় সেটা ছিল না। চারিদিকে দলমা পাহাড় আর জঙ্গলের মাঝে এই লেক, আর তাতে আবার পড়ন্ত সূর্যের আলো। সত্যি বলছি, আপনাদের ভালো লাগবেই এই জায়গা। এত সুন্দর আর এত ভাস্ট এই বুরুডি লেক, মানে এখানে এসে যেন সারাদিনের ক্লান্তি জুড়িয়ে গেল একদম। ইচ্ছা তো করছে সারাদিন এখানে, বাকি সময়টা এখানে বসে থাকি লেকের পাড়ে, কিন্তু সম্ভব না, ফিরতে তো হবেই। এই বুরুডি লেকের যে ভাইবসটা, এটা এতটা পজিটিভ, মানে এখানটায় দাঁড়িয়ে থাকলে লিটারেলি মনে হচ্ছে যেন মানে প্রচণ্ড রিল্যাক্স লাগছে। আর লিটারেলি মনে হচ্ছে না সমস্ত মানে ক্লান্তি চলে গেছে। এই পেছন দিকটায় পাহাড় আছে, পাহাড় দেখা যাচ্ছে, আর ঠিক এই দিকে আমি যদি এই দিকটায় ঘুরি, এই যে লেক, মানে চারদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই বিশাল বড় লেকটা। ঘাটশিলা যখন আসবেন, মানে বুরুডি লেক হচ্ছে মাস্ট ভিজিট, এখানে অবশ্যই আসবেন। এই জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ। এখন সূর্য ডুবে গেছে, তো সন্ধে প্রায় হয়।
পুরোপুরি সন্ধে নামেনি। তো আমি খালি চোখে যেটা দেখছি আমি আপনাদের সেটা বলছি, আপনারা ক্যামেরায় তো যতটা দেখাতে পারছি দেখাচ্ছি, বাট খালি চোখে পুরো এরিয়াটাতে একটা শান্ত পরিবেশ আর মানে একটা ব্লু লেয়ার পড়েছে। তো এই সানসেটের টাইমটা অসাধারণ বরুডি লেকে। আজকের মতো ঘোরা শেষ, এবার রিসর্টে ফেরার পালা। কারণ সন্ধে হয়ে গেছে, এখন তো আর কোথাও সেরকম যাওয়া যাবে না। কালকে আবার কয়েকটা জায়গা কভার করব, সেগুলো বেশ ইন্টারেস্টিং সুন্দর জায়গা আছে, সেগুলো নিয়ে কালকে আমরা আলোচনা করব। আবার বাকি কথা আজকে রিসর্টে ফিরে গিয়ে হবে। গিয়েই এত খিদে পেয়ে গেছিল যে আর অপেক্ষা করতে পারিনি। আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। এই হলো আমাদের রাত্রের ডিনার। আমরা রুমেই চেয়ে নিলাম, যদিও বাইরে গিয়েও খাওয়া যায়, কিন্তু আমাদের এতই ক্লান্ত আমরা রুমেই খাওয়াটা প্রেফার করলাম আর কি। কিরকম লাগছে তোর? চিকেনটা বেশ ভালো খেতে, ঝাল দিতে বারণ করা হলো তো দেয়নি, আর বাকি মশলা টশলা সবই খুব ভালো করে বানিয়েছে, খুবই টেস্টি। তোমার কিরকম লাগছে? চিকেনটা টেস্টি। আমাদের রাত্রে ডিনার হয়ে গেল। ডিনার সেরে আমরা একটু রিসোর্টের মধ্যেটা হাঁটতে বেরিয়েছি রাত্রিবেলা। রিসোর্টের মধ্যে রাত্রিবেলা ভীষণ সুন্দর, একদম চারিদিকে আলো দেওয়া, মানে বাইরে এখানে গাছের গায়ে লাইট, সমস্ত রাস্তার দুধারে লাইট, সব জায়গায় সুন্দর লাইট দেওয়া আছে, কাজে সেফটি ইস্যু নেই যে অন্ধকার হয়ে যাবে। বন্ধু বান্ধবরা মিলে রাত্রিবেলা দিব্যি আড্ডা মারতে বেরোনো যায়, হাঁটতে টাটতে বেরোনো যায়, খুব ভালো লাগে খাওয়ার পর একটু হাঁটলে। চলুন আপনাদের রাত্রিবেলা রিসোর্টটা একটু দেখাই। আর এই দিকটা রিসর্টের আরেকটা দিক, যেখানে সকালে যে রুমটা দেখিয়েছিলাম C1, ওই C1, C2, D1, D2 ওই রুমগুলো আছে। এখানটা তো একদম পুরো আলো দেওয়া রয়েছে, কোথাও ওরকম অন্ধকার ব্যাপার নেই কিছু। আর এই রুমগুলোর বাইরে সুন্দর ফ্যামিলি বসে ডিনার করছে। যাই বলুন, জায়গা যতই সুন্দর হোক, দিনের শেষে সেই তো রিসোর্টেই ফিরতে হবে। তাই সেই জায়গাটা একটু সুন্দর না হলে ট্রিপটা ঠিক কমপ্লিট লাগে না। এই দিকটাতে একটা বেশ বড় লন আছে, এখানটাতে বাচ্চারা এলে অনেকটা খেলার জায়গা পাবে। ইনফ্যাক্ট বড়রাও ব্যাডমিন্টন খেলা বা অন্য কিছু, ক্রিকেট ফুটবল খেলতে দেখি না, যাই না, তবে ক্রিকেট টিকেট তো খেলতেই পারবে। অনেকটা বড় বিশাল স্পেশাস জায়গা, আর এখানে কিছুটা মানে জায়গা নিয়ে টেবিল আর চেয়ার করে দেওয়া আছে। তো এখানটাতে রাত্রিবেলা একটুখানি বসাও যায়।
পরদিন সকালে রিসোর্টের ওই বারান্দাটা থেকে এটা হলো বাইরের দৃশ্য। সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার চেক আউট করার পালা। আজকে দেখি কয়েকটা জায়গা কভার করব, আপনাদের সাথে যেতে যেতে কথা হবে। আমরা প্রথম এলাম ঘাটশিলা স্টেশনে, আপনাদের স্টেশনটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। এদিকে ঘাটশিলা স্টেশন। যারা ট্রেনে আসবেন তাদের জন্য এটা বলছি, স্টেশন থেকে নেমেই কোনো খোঁজাখুঁজি দরকার নেই, একদম সামনে অটো স্ট্যান্ড। এখানে পর পর অটো দাঁড়িয়ে থাকে, পাশে এখানে কিছু শাটল গাড়িও পাবেন। এখান থেকে আপনারা যে হোটেলে যাবেন বা রিসোর্টে যাবেন সেখানে একদম ডিরেক্ট পৌঁছে যেতে পারবেন এখান থেকে। এখানে ঘোরার জন্য মানে কি কি সিস্টেম আছে, কিভাবে বুক টুক করবে আর কি? এখানে কমপ্লিট গাড়ি অটো বুকিং হয়ে আচ্ছা, আপনাকে এটা সাইড সিন আছে, এক সাইডে 7টা পয়েন্ট আছে হুম। আর এক সাইডে 7টা পয়েন্ট আছে, 14টা টোটাল পয়েন্ট আছে। হুম। ওটা দু মিনে 2900 এখানে ফেয়ার মানে আছে। পুরো ওটাকে হ্যাঁ, একদিনে হয়ে না যাবে? দুদিনে প্রোগ্রাম হয়। আচ্ছা। এদিনে মোটামুটি একদিন ঘুরতে 5 ঘন্টা হ্যাঁ। কমপ্লিট লাগে, তো দুদিনে প্রোগ্রাম হয়। আর বুরুডি লেক আছে, খাবার আছে ওখানে, ভালো কটেজ হোটেল আছে আচ্ছা, সবে। আচ্ছা। আর ওখানে গিয়ে আপনার দেশি মুরগা স্পেশাল, হুম, ওটা খাবার খুব ভালো হুম। মানে। আর এখানে খুব আপনাকে যে এখানে ন্যাচুরাল ভিউ আছে, সবে বড় বড় পয়েন্ট আছে, সব ভালো ভালো আপনার দেখা যাবে। এই সামনের দিকে একটা ফটো তুলেছেন, ওটা হবে। আর এখানে পিসফুল জায়গা। হ্যাঁ, এখানে ভালো কোনো সুন্দর জায়গা এটা। এখানে কোনো আপনাকে রাত্রি যত টাইম আপনারা নামবেন হুম। এসব আপনাকে সেফটিলে বাড়িতে পৌঁছে যাবেন। কোনো মানে এখান এখানে থেকে এসে বুক করে নিয়ে যাবেন। হ্যাঁ, এখানে অটো বুকিং আর অ্যাডভান্স কি মানে পুরোটা কি টাকা দিয়ে দিতে হয় নাকি অ্যাডভান্স করতে হয়? না না, যদি আপনাকে অনলাইন করবেন তো ওটাও পাঠাতে পারেন। আচ্ছা, না তো এখানে বুকিং করবেন তো আপনাকে ঘুরে পরে টাকা দিবে, আচ্ছা। আর অ্যাডভান্স দিতে না, আপনাকে ঘুরে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন তাহলে আমরা দরকার হলে কেউ হ্যাঁ। যদি আসে আমরা ফোন নাম্বারটা ঠিক দিয়ে আছে, দিতে পারবো। 9835639852। আমার গেস্ট হাউসও আছে এখানে ঘাটশিলা, সানসেট ভিউ গেস্ট হাউস। আর রাজবাড়ির পিছন দিকে সানসেট পয়েন্ট আছে, সোনারেখা নদীর ধারে, ওখানে আমার গেস্ট হাউস আছে। কি নামে? আমার নাম হল সানসেট ভিউ গেস্ট হাউস, না, আপনার নামটা কি? হরিপাল সিং। হরিপাল সিং। থ্যাংক ইউ। ওয়েল, পথে পড়ল এই জগন্নাথ মন্দির। বাইরে থেকে এত সুন্দর লাগলো যে না নেমে পারলাম না। এখানে ছবি তোলার কোনো রেস্ট্রিকশন নেই। কবে তৈরি এটা? 2016 সালে। বলে ওখানে আনা আবার বিগ্রহ এনে আমরা রাখলাম এখানে। ছোট্ট করে একটা ছোট ক্যাবিন ছিল, মানে কিনা ঘরে ছিল ঠাকুর। তারপরে ওখান থেকে এনে আমরা পূজা করলাম প্রায় 1.5 বছর। তারপরে ওইখানে একটা ছোট ঘর ছিল, ওইখানে আমরা রাখলাম ঠাকুর। আর প্রথম এইখান থেকে আমাদের স্নান পূর্ণিমাটা করা হয়। এখান থেকে কি করা? এখানে স্নান পূর্ণিমার কার্যক্রম। আচ্ছা, পূর্ণিমা প্রথম এইখানে। আচ্ছা, আমাদের এই ঠাকুর কালকে যে সোমবারে, আগামী সোমবার যে স্নান পূর্ণিমাটা হবে, এইটা সকাল 6:30টার মধ্যে সবাই আসবে, কলস নিয়ে আসবে। নদীর থেকে আমাদের জল আসে, আচ্ছা, সুবর্ণরেখা নদীর থেকে ওখানে জল নিয়ে আসে কালকের দিন। আর তারপরে দিন স্টার্ট করে অন্নভোগ হবে। অন্নভোগ হবে, আমাদের এখানে বিরাট লঙ্গর চলে, প্রায় 5-6 হাজার লোক এখানে খাওয়া দাওয়া। সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত হয়ে গেল। তারপরে ঠাকুরকে আমরা গণেশ বেশে পাই। মনে আছে যে ঠাকুর একবার আমাদের কোনো ভক্তকে কথা দিয়েছিলেন যে আমরা গণেশ বেশে রাখতে হবে। গণেশ বেশ হয়ে যাওয়ার পরে তার ঠাকুরের শরীর খারাপ হয়ে যায়। 14 দিন
মানে কেউ আর দর্শন করবে না, আচ্ছা। একমাত্র ব্রাহ্মণ যাইকে ওকে ইয়ে করবে, ঠাকুরকে সেবা করবে। ভালো হয়ে যাওয়ার পরে আগামী 16 জুলাইতে আমাদের রথ বেরোবে, কিন্তু তার আগের দিন নেত্রোৎসব হবে, ঠাকুর চোখ খুলে সেদিন পূজা পাঠ করে ঠাকুরকে সুস্থ করানো হয়। তারপরে আমাদের মাসিমার বাড়ি এইখানে আমরা করেছি, কাছে এই বাইরে ওইখানে মাসিমার ঘর করেছি। ওইটা হয়ে যাওয়ার পরে আগামী 24 জুলাইতে উল্টো রথ। এই মন্দির চত্বরেই একই সাথে ছিল শিব মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির। এছাড়াও ছিল শনি মন্দির ও হনুমানজির মন্দির, যেগুলোতে অবশ্য আমাদের যাওয়া হয়নি। আমাদের নেক্সট গন্তব্য সুবর্ণরেখা নদী। এই যে রাস্তায় যেতে যেতে সুবর্ণরেখা নদী দেখতে পেলাম। আমরা ওই সুবর্ণরেখা নদীর দিকেই যাব আজকে, একদম নদীর কাছেই যাব। এই হলো সুবর্ণরেখা নদী। এই রাস্তাটা দিয়ে এসে এই যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন, বা আবার এখান দিয়ে কিছুটা গিয়ে সামনেও গাড়ি রাখতে পারেন। সুবর্ণরেখা নাম কেন নিশ্চয় জানেন। একসময় এই নদীর বালিতে সোনা পাওয়া যেত, তাই এই নদীরই সুন্দর নাম। রাঁচির ছোটনাগপুরের মালভূমি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, আর এই নদী ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার ওপর দিয়ে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। নদীর পাশেই ছিল এই অপূর্ব ঝর্ণা। কি যে দারুণ সুন্দর তা বলে বোঝানো যাবে না। আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। এবারের মতো আমরা এই কটাই কভার করলাম। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য গোটা ভিডিওটাতে। আশা করি আপনাদের সাহায্য হবে, আপনাদের হেল্প হবে। আপনারা যদি ঘাটশিলা প্ল্যান করেন, হয়তো কিছুটা আপনাদের হেল্প করতে পারলাম। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আমরা আবার ঘাটশিলা আসবো। আরও বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলো আমার নিজের খুব পছন্দের, সেই জায়গাগুলো আমরা কভার করব। সেইগুলোর ডিটেলস থাকবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।